আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি, খবর সব সময়। আমার নাম বঙ্কিম দত্ত। আমি একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দীর্ঘদিন বিজ্ঞানের শিক্ষকতা করেছি, বর্তমানে অবসরপ্রাপ্ত। আর আমার যেটা বলতে পারি, আমার সামাজিক দায়িত্ববোধ, সেখান থেকে আমি বিজ্ঞান আন্দোলনের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছি। আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনার জন্য আপনি আমাকে বলেছেন, সেটি হচ্ছে যে আপনি একটি মেলায় গিয়েছিলেন, খাদ্য মেলায়। সেখানে অক্টোপাসকে খাবার হিসেবে গ্রহণ করছে অনেকে দেখে আপনার মনে হয়েছে এ নিয়ে আমাদের একটু কথাবার্তা হওয়া বিভিন্ন মহলে বিশেষ প্রয়োজন আছে। অক্টোপাস একটি সামুদ্রিক প্রাণী। এখন সমুদ্র নানা রকমের রত্নাকর বলা হয় সমুদ্রকে, আপনারা জানেন। অর্থাৎ সমুদ্রের মধ্যে প্রাকৃতিক উপাদান অনেক কিছু রয়েছে, জৈব অজৈব দু ধরনেরই। এবার সমুদ্র সেই অর্থে আমাদের খাদ্যের উৎসও বটে, কারণ যে মাছ আমরা খাই তার একটা বড় অংশই সমুদ্র থেকে আসে। অর্থাৎ সামুদ্রিক মাছ আমাদের প্রোটিনের চাহিদা মেটাতে বিশেষ কার্যকরী। এছাড়াও অঞ্চল ভেদে সমুদ্রের অন্যান্য জলজ প্রাণীকেও খাদ্য হিসেবে গ্রহণ করার রেওয়াজ আছে। বিশেষ করে সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে আমরা যখন বিভিন্ন সময় গিয়েছি নানা কাজে বা বেড়াতে, আমরা দেখেছি সেখানে সিফুড খাওয়ার আমাদের একটা আগ্রহ থাকে। গিয়েছি একটু দেখবো, চেখে কেমন লাগে, অর্থাৎ যে স্বাভাবিক কৌতূহলবশত আমরা একাধবার সেগুলো খেয়েওছি। এখন প্রশ্নটা হচ্ছে যে এইরকমভাবে যদি আমাদের খাদ্য অভ্যাসের মধ্যে একটা সম্পূর্ণ পরিবর্তন আনার জন্য কোনো কাজ হয়, অর্থাৎ কোনো যদি এই সামুদ্রিক খাদ্য সরবরাহ করা হয় সমুদ্র থেকে অনেক দূরবর্তী অঞ্চলে, তাহলে প্রকৃতি এবং মানুষের মধ্যে কোনো দ্বন্দ্ব তৈরি হবে কি না, এটা একটু ভেবে দেখার প্রয়োজন আছে। একটা কৌতূহলবশত একটা জিনিস করা বা একটু রসনা আস্বাদন করার জন্য কখনো সখনো একটা জিনিস খাওয়া, আর তার বাণিজ্যিক উৎপাদন এবং সেটিকে বাজারজাত করা, এই দুইয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে এবং এটি আসলে আমাদের ভাবায়। আমরা মনে করি যে মানুষের যে খাদ্যাভ্যাস তা তার অঞ্চলের উপর নির্ভর করেই প্রধানত গড়ে ওঠে। অর্থাৎ আঞ্চলিক যে উপাদানগুলো সেগুলোকেই যথাযথভাবে ব্যবহার করে দীর্ঘদিনের মানুষের অভিজ্ঞতার মধ্যে দিয়ে, যাকে আমরা বলি টাইম টেস্টেড হয়ে, সে খাদ্যগুলি সেই অঞ্চলের মানুষের খাদ্যের যে প্রয়োজন মেটায়। এই টাইম টেস্টেড হওয়া মানে বিভিন্ন খাবারের সবটাই হয়তো সমানভাবে শরীরের পক্ষে গ্রহণযোগ্য নয়, যার জন্য সব কিছুই খাবার হিসেবে আমরা গ্রহণ করি না। তার মধ্যে নানা রকমের এমন অনেক উপাদান থাকতে পারে যেটা হয়তো মানব শরীরের পক্ষে সহনশীল নয়। সেগুলো মানুষ তার অভিজ্ঞতার মধ্যে থেকে নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষা করেছেন প্রাচীনকালের মানুষরা, এবং তারপরে সেগুলোকে খাদ্যাভ্যাস থেকে বার করে দিয়েছেন, অর্থাৎ খাদ্যাভ্যাসের মধ্যে আনেননি। এইভাবে ঝাড়াই বাছাইয়ের মধ্যে দিয়ে একটা অঞ্চলের খাদ্যাভ্যাস তৈরি হয়। আর ভারতবর্ষের মতো দেশ, যার উত্তর দক্ষিণের দীর্ঘ বিস্তার, পূর্ব পশ্চিমের দীর্ঘ বিস্তার, ফলে এখানে এই বৈচিত্র্যটাও অনেক বেশি। ফলে সমুদ্র পাড়ের মানুষ যা খাবেন, যা তাদের প্রধান খাদ্য, সেটা কখনোই অন্যান্য অঞ্চলে সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চলের খাদ্যের প্রধান উপাদান। তাহলে আবার কিন্তু বলবো যে এই বৈচিত্র্যটাই আসলে বিঘ্নিত হবে, যেটাকে আমরা আজকে জৈব বৈচিত্র্য বলছি। সেরকম করে অন্যান্য ক্ষেত্রেও বৈচিত্র্যই আসলে কিন্তু শক্তির আধার। সেরকম মানুষের খাদ্য বৈচিত্র্য একটা অত্যন্ত আকাঙ্ক্ষিত জিনিস। যেমন করে আমরা বলে থাকি যে একটা জঙ্গলের মধ্যে একই রকমের গাছ থাকে না, নানা রকমের গাছ থাকে, গুল্ম থাকে, লতা থাকে, এই সব মিলিয়ে যে বাস্তুতন্ত্র তৈরি হয়, এই বৈচিত্র্যটাই কিন্তু সেই বাস্তুতন্ত্রের আসলে প্রাণ। ফলে
সব কিছুর মধ্যে এই বৈচিত্র্যের যত বেশি রকমের বিস্তার ঘটবে, জীবন তত সহনীয় হবে, জীবন তত সুন্দর হবে, বেঁচে থাকাটা তত সহজ হবে প্রাণীদের পক্ষে, শুধু মানুষের পক্ষে নয়। কারণ মানুষ এবং প্রাণীর সহাবস্থানের ওপরেই কিন্তু মানুষেরই বেঁচে থাকা। সেদিক থেকে এই কথাটাই বলবো যে যে অক্টোপাস খাওয়ার কথা আপনি বলছেন, আমরা জানি মেলাগুলোতে আসলে শুধু আমরা রসাস্বাদন করতে যাই এমন নয়, এগুলো আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত মেলায় উপস্থিতি হওয়া, পরিবার শুদ্ধ সবাই মিলে যাওয়া, এগুলো কিন্তু একটা অর্থে ধীরে ধীরে দেখা যাচ্ছে একটা স্ট্যাটাস সিম্বল হয়ে উঠছে। অর্থাৎ এই শুনলাম ওখানে অক্টোপাস পাওয়া যাচ্ছে, সবাই মিলে ছুটলাম, যথেষ্ট দামি, তা সত্ত্বেও সেই দাম দিয়েও খেতে আমাদের কার্পণ্য নেই, কারণ হয়তো পাশের বাড়ির লোকটা খেয়েছে, অফিসের বন্ধু খেয়েছে, ফলে আমাকেও খেতে হবে। এই যে সমস্ত এক ধরনের প্রতিযোগিতায় জড়িয়ে যাওয়া, এগুলো আমাদের ব্যক্তিগত যে আচার আচরণ তাকে কিছুটা কিন্তু প্রভাবিত করে, অর্থাৎ আমাদের সামাজিক সম্পর্কগুলোর মধ্যেও কিন্তু এগুলো ঢুকে পড়ে। এটা একটা দিক। কিন্তু আরও একটা দিক আমি এক্ষেত্রে উল্লেখ করতে চাইব, সেটা হচ্ছে যেটা আমি শুরুতে একটু বলার চেষ্টা করছিলাম, যে আমরা একটা জিনিসকে চেখে দেখছি, রসাস্বাদন করছি, একটু কৌতূহলবশত করছি এক জিনিস, আর যদি তাকে একটা বাজারের অধীনে নিয়ে আসা হয়, তাহলে তার মধ্যে, অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত খাদ্য নির্বাচনের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকটা দিয়ে বিষয়টাকে ভাবছিলাম, যে সে খাওয়াটা শরীরের পক্ষে কতটা গ্রহণযোগ্য হবে ইত্যাদি। আরেকটু তাহলে বলেই নিই, বিশেষ করে এই অক্টোপাস সম্পর্কে যেটুকু লিটারেচার সার্ভে করেছি তাতে দেখেছি যে এটির মধ্যে কিন্তু বিষক্রিয়া হওয়ার মতো একটা বিশেষ উপাদান আছে, সেটা হচ্ছে ক্যাডমিয়াম। এই ক্যাডমিয়াম কিন্তু একটা শরীরের কার্সিনোজেন, অর্থাৎ শরীরে অতিরিক্ত ক্যাডমিয়ামের শোষণে ক্যান্সার হওয়ার সম্ভাবনা যথেষ্ট। আসলে বেশ কিছু দেশে, ওই যে বলেছি সমুদ্র অঞ্চলে যেমন আমাদের দেশে এবং অন্যত্র, জাপান, মরিশাস, কোরিয়া, এই সমস্ত দেশগুলো যেগুলো বিশেষত সমুদ্র অঞ্চলের বা দ্বীপ, মানে বৈচিত্র্যময় দ্বীপ যেগুলো, সেই দ্বীপের অধিবাসীদের এগুলো খাওয়ার ক্ষেত্রে কিছু ফাইন্ডিংস আছে। বিশেষ করে এক্ষুনি যা মনে পড়ছে, সেটা 2010 সালে সিওলে এরকম একটা ঘটনা, হঠাৎ দেখা যায় বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছেন এই খেয়েই, আমাদের অক্টোপাস খেয়েই। তখন দেখা গেল পরীক্ষা নিরীক্ষা করে যে অক্টোপাসের দেহে সাধারণভাবে তার মাথার মধ্যে যা ক্যাডমিয়াম থাকে, সেটা যে টলারেন্স লিমিট, সেই টলারেন্স লিমিটের, মানে আমাদের শরীরের পক্ষে গ্রহণযোগ্য সীমার 14-15 গুণও বেশি অনেক ক্ষেত্রে, ফলে ক্যাডমিয়াম পয়জনিংয়েরও একটা চান্স থাকে। সেটা একটা দিক। আবার কথাও বলতে হবে যে ওদের যে বিভিন্ন রঙিন শরীরের যে রঞ্জক কণাগুলো, সেগুলো অ্যালার্জিক টু অনেক সময় হিউম্যান বডি হতে পারে, হওয়ার সম্ভাবনা যথেষ্ট। এমনকি সাধারণভাবে অনেকের সামুদ্রিক খাবারেও একটা বিশেষ অ্যালার্জি হয়, এটা দেখা গেছে। কারণ আমাদের সিস্টেম এগুলোর সঙ্গে, মানে এই আমাদের যে মানে ভারতের যে মধ্যবর্তী অঞ্চলের মানুষ যারা আমরা, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলোর সঙ্গে খুব আমাদের শরীর নিজেকে এখনও পর্যন্ত মানিয়ে নিতে পারেনি বলেই এগুলো আমরা গ্রহণও করিনি, বাতিলও হয়ে আছে, আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে ঢোকেও নি সেভাবে। কিন্তু এইভাবে স্বাস্থ্যগত দিক একটা তো রয়েই গেল। কিন্তু আরেকটা বিপদ, যেটা নিয়ে আমি প্রথমে শুরু করেছিলাম, সেটা হচ্ছে একটা বাজারজাত করার একটা ইচ্ছে। এইটা করলেই যেটা হয়, সেটা হচ্ছে আমাদের যে চাহিদা, স্বাভাবিক চাহিদা, সেটাকে হঠাৎ কৃত্রিমভাবে অনেক বাড়িয়ে দেওয়া হয় নানা বিজ্ঞাপন ইত্যাদি নানা কিছুর মধ্যে দিয়ে। এখন তো ফুড মানে খাবার নিয়ে নানাভাবে প্রচার কার্য চলছে। তাতে আমরা এটা বলতে পারি যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে জিনিসটা যখন যুক্ত হয়ে যায়, তখন বড় বড় কোম্পানি এর মধ্যে ঢুকে পড়ে। এবং আজকে জানেন আপনারা সবাই যে যোগাযোগ ব্যবস্থার এত স্বাচ্ছন্দ্যের কারণে এবং এই অনলাইন বিজনেসের কারণে সারা পৃথিবী জুড়েই এই ক্ষেত্রটা, মানে আমাদের ব্যবসা ক্ষেত্রটা প্রসারিত হয়ে গেছে। তাতে কি হয়, যারা বড় বড় কর্পোরেশন, তাদের একটা ইচ্ছে থাকে এরকম যে আমার খাবারটা আমি এক জায়গায় বা 2 জায়গায় বানাবো, কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তার মানে বৈচিত্র্যহীনতা দেখুন কেমন।
অর্থাৎ যেটা যে দেশের খাবার নয় সেখানেও আমি আমার বাজারকে প্রসারিত করতে চাইছি। এইভাবে বৈচিত্র্যকে গোল্লায় পাঠিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা একমুখী খাবার প্রবণতা। এবার যদি ধরুন অক্টোপাসের ক্ষেত্রে এমনটাই ঘটতে থাকে, তাহলে শুধু ইরানে ইরাকে আমরা হয়তো দেখব যে অক্টোপাস একটা প্রধান খাদ্য হয়ে উঠছে। মানে সারা পৃথিবী জুড়ে এইভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডের অঙ্গ হয়ে গেলে খাদ্য আমরা যা হয় আজকে আমরা তার অনেকগুলো উদাহরণই আমাদের চোখের সামনে আছে। যেভাবে ফাস্টফুডের বাজার প্রসারিত হয়েছে, ফাস্টফুড মানে আমি বলতে চাইছি যে খাবারগুলো ঠিক আমাদের দেশের প্রচলিত খাবার নয়, আমি ফাস্টফুড অর্থে সেগুলোই বলতে চাইছি। আপনারা জানেন, এগুলো আর ব্যাখ্যা করার দরকার নেই, খুব নাম বলারও খুব বিশেষ প্রয়োজন নেই। মানে আমাদের মুড়ি চিড়ে ফাস্টফুডের কথা বলছি না, কিন্তু আমি এটা জানি, আমরা দেখতে পাচ্ছি আমাদের ছেলেমেয়েরা এখন মুড়ি চিড়ে খাওয়ার থেকে অনেক বেশি আকর্ষিত হচ্ছে যে সমস্ত খাবারে। এই খাবারগুলির আবার একটি স্বাস্থ্যের দিক থেকে জিনিসটা দেখা দরকার। ধরুন যে অক্টোপাসটি মেলায় এসেছে, আমাদের এখানে সার্ভ করা হচ্ছে খাওয়ার জন্য, সেটি কৌটোবন্দি হয়ে এসেছে, কৌটোজাত হয়ে, তার মানে আমরা ধরে নিতে পারি সেটাকে ফুড প্রিজারভেটিভ দেওয়া আছে। এবং অদ্ভুতভাবে এই ফুড প্রিজারভেটিভ, বিভিন্ন কালারিং এজেন্ট এবং ফ্লেভার, দেখবেন সমস্ত খাবারগুলোতে অদ্ভুত অদ্ভুত একটা সুন্দর গন্ধ। এইগুলো যে কেমিক্যালগুলো ব্যবহার হচ্ছে, যে সমস্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার হচ্ছে, এগুলি খাদ্যে ব্যবহৃত হবার আগে যে বিরাট পরিমাণ পরীক্ষা নিরীক্ষা হওয়া দরকার, এপিডেমিওলজিক্যাল সার্ভে, অর্থাৎ বহু জনস্বাস্থ্যের ওপরে এর একটা কী ফল তা নিয়ে যে ধরনের দীর্ঘকালীন পরীক্ষা নিরীক্ষা হওয়া দরকার, সেই ইনভেস্টমেন্ট হয় না, সেরকম পরিকাঠামোও নেই, সেই ধরনের আমাদের সার্ভিলেন্সও নেই। ফলে এগুলো সহজেই কৌটোবন্দিও চলে আসছে এবং যে ধরনের রাসায়নিকগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলোও আমাদের উল্টে আমাদের শরীরের পক্ষে অনেক বেশি ক্ষতিকারক হচ্ছে। যার জন্য বারবার ফ্রেশ ফুডের কথা বলা হচ্ছে। যতটা সম্ভব সেই খাবারগুলোই গ্রহণ করা উচিত যেগুলো আপনার সদ্য উৎপাদিত হয়েছে। ওই জন্যই আঞ্চলিক খাবারের ওপর এত জোর দেওয়ার কথা বলা হচ্ছে। খাবার মানে তো শুধু পেট ভরানো নয়, খাবারের সঙ্গে একটা সুষম খাবার, এই কথাটাও সবসময় যুক্ত। অর্থাৎ শুধু ক্যালোরিটাকে আমার কতটা প্রয়োজন সেটা এক গাদা প্রোটিন খেয়ে মিটিয়ে নিলাম, তাকে সুস্বাস্থ্যের লক্ষণ বলে না। আমাদের বলতে হবে যে বিভিন্ন ধরনের খাদ্যের শরীরে চাহিদা রয়েছে, যাকে আমরা সাধারণত বলে থাকি প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটস অ্যান্ড অয়েলস, মিনারেলস, ভিটামিনস, জল, এই সবগুলোর একটা ব্যালেন্স থাকা দরকার, তবেই সেটা হয় স্বাস্থ্যকর খাবার। ফলে আমরা যা খাচ্ছি, আমরা তাকে এখন খাবার থেকে অনেক বেশি বলতে পারি যে আমরা গিলছি। তাই আমরা গিলছি কিন্তু খাচ্ছি না, এটা কখনোই আমাদের সুদূরে আমাদের বলতে পারি যে আমাদের শরীর স্বাস্থ্যের তো ক্ষতিই হবে, পরিবেশের মধ্যে একটা ভয়ঙ্কর রকমের একটা বিপর্যয়ের আভাসের মধ্যে থেকে বেরিয়ে আসছে। কারণ সামুদ্রিক সম্পদের ওপরে এই মুহূর্তে বহু কোম্পানি, বহুজাতিক কোম্পানিগুলো ঝাঁপিয়ে পড়েছে। এবার সমুদ্রকেও প্রায় নিশ্চিত ধীরে ধীরে করার দিকে যাচ্ছে বলে ইতিমধ্যেই এ নিয়ে নানা স্তরে প্রতিবাদ সংগঠিত হচ্ছে। বিজ্ঞান আন্দোলনের ক্ষেত্রে কথাগুলো আমরা বারবার তুলছি। আমাদের মাটি ইতিমধ্যেই দূষিত ও বিষাক্ত, জলেরও সাধারণ উৎসগুলো নষ্ট হয়ে গেছে, বায়ুমণ্ডলে এই মুহূর্তে ধুলোকণা এবং অন্যান্য দূষিত গ্যাসে ভর্তি, সমুদ্র সেখানেও ইতিমধ্যে বেশ কিছু অঞ্চল চিহ্নিত হয়েছে যেগুলোকে ডেড জোন বলা হয়েছে, যেখানে মাছেরা বাঁচতে পারছে না। ফলে এইভাবে সমুদ্রের ওপর যদি দস্যুবৃত্তি বাড়তে থাকে তাহলে অচিরে না হলেও একটু সুদূর ভবিষ্যতে আমরা কিন্তু বলতে পারি যে আমাদের পরিবেশটা নিঃস্ব রিক্ত হয়ে যাবে এবং আমাদের বাঁচাটা আরও 10 গুণ কঠিন হয়ে যাবে। এটা জন্য অন্তত আমরা বলবো যে এটা এখানে অক্টোপাস একটা উদাহরণ হিসেবে আমরা দিলে বুঝতে পারবো যে আমাদের সুবিবেচনা, আমাদের সচেতনতা এ সমস্ত ক্ষেত্রে আমাদের বেঁচে থাকার পূর্ব শর্ত। আচ্ছা, এটা কি পিস পিস করে দেবে? এটা কি হবে, ফ্রাই হবে? ফ্রাই হবে না, একটা হবে আপনার ফ্রাই স্টাইলে, একটা কোরিয়ান স্টাইলে হবে। আচ্ছা,
আমি এই নতুন যে একটা কোয়ারি নিয়ে আর কি আমার সঙ্গে আজকে আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে যে এই গ্রাম বাংলার সমুদ্র তীর থেকে প্রায় 150 কিলোমিটার দূরে একটা খাদ্য মেলাতে অক্টোপাসের খাবার, অক্টোপাস থেকে খাবার তৈরি করে বিক্রি হওয়ার একটা গল্প এসছে। তো এটা থেকে একটা মানে খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, যদিও যে নতুন ফুড হ্যাবিট হিসাবে মানুষের কাছে আসবে, কিন্তু অক্টোপাস পাওয়া যায় হচ্ছে সমুদ্রে, এবং এদের সাধারণ হ্যাবিটটা একটু ডিপ সিতেই, আর এদের জন্ম যে ডিম থেকে আস্তে আস্তে পূর্ণাঙ্গ প্রাপ্ত হয়, এটা কোস্টাল লাইনে হয়, যেখানে নিউট্রিশন প্রচুর আছে ওই জায়গাটাতে হয় ঠিকই, কিন্তু এদের যে সাধারণ জীবন ওইখানে আকারে খুব একটা বড় হয় না ওরা। এবার যখন সমুদ্রের গভীর সমুদ্রের দিকে যায় তখন আস্তে আস্তে আকারে বড় হয়, এবং এরা হচ্ছে সেফালোপড গ্রুপের আর কি অ্যানিম্যাল, শামুক গোত্রীয়দেরই একটা বিশেষ গ্রুপ, যাদের খোসা নেই অথচ শামুক। তো এই গ্রুপের মধ্যে অক্টোপাস, সেপিয়া, ললিগো, নটিলাস এই 4 গ্রুপই আছে। পশ্চিমবঙ্গে এরকম কোস্ট লাইনে এখনও পর্যন্ত 8খানা স্পিসিস সেফালোপড পাওয়া গেছে। আরও স্ট্রে 1-2 স্পিসিস আর কি ওই ডিপ সি ফিশিংয়ে আসছে, যদিও সেটা আমাদের স্পিসিস হিসাবে আমরা বলবো না, কারণ কোস্ট লাইনে তারা ব্রিড করতে আসে না, ওই ডিপ সি ফিশিংয়ে তাদেরকে পাওয়া গেছে। এবং কোনো কালে আমি সমুদ্রের ধারে আর কি মেরিন অ্যাকোয়ারিয়ামে রিসার্চ করেছি, অনেক 8 বছর ধরে ওখানে কাজ করেছি। সেখানে আমরা সমুদ্রের উপরেই আমাদের গবেষণার কাজ করেছি। সেখানে ওই সমুদ্রে যে পরিমাণ আর কি সেফালোপড পাওয়া যায় তার উপরে একটা গবেষণা আমার রিসার্চ টপিক ছিল, আমার ইউনিভার্সিটি ডিগ্রিতেও ওই টপিক ছিল। তাতে আপনি কি মনে করছেন এই যে অক্টোপাস খাওয়ার মধ্যে কোনটা মানে কোনো বিষাক্ত বা কোনো রোগ বা জীবাণু আসতে পারে কিনা মানব শরীরে? হ্যাঁ, এমনিতে হচ্ছে প্রথম কথা হচ্ছে যে এটা সমুদ্রের জীব বলে এ তো ধরার সঙ্গে সঙ্গে খাওয়া হিসাবে ব্যবহৃত হচ্ছে না, সুতরাং এটা একটা প্রিজার্ভেশনের থ্রু দিয়ে আসছে, তার থেকে টক্সিসিটি আসতে পারে, মানে পচন শুরু হতে পারে যদি ঠিক মতো প্রিজার্ভেশন না হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বেশিরভাগ এই সেফালোপড স্পিসিসেরই ডরসাল সাইডে মানে পিঠের দিকটাতে রঙিন থাকে, বিভিন্ন রকম রঙের ছাপ, দানা, ছবি এসব থাকে। এই দানার যে রঙগুলো, এগুলো যে কেমিক্যালসগুলো দিয়ে বায়োকেমিক্যালসগুলো থাকে, এগুলো সবই বিষাক্ত, ক্রোমাটোফোর। তো এই মেটেরিয়ালগুলো যদি ফুডের হিসাবে মানুষ গ্রহণ করে তাহলে এগুলোতে অ্যালার্জি হতে পারে, এবং এই অ্যালার্জি থেকে মুক্তি পাওয়াও নাও যেতে পারে, কারণ হচ্ছে এই ধরনের কেমিক্যালসের সঙ্গে আমাদের যে মেডিকেল সায়েন্স তার পরিচিতি কম। সুতরাং মানে অ্যালার্জি হলে তার থেকে বাঁচার উপায় হচ্ছে অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ আমরা ব্যবহার করি। এই ধরনের পিগমেন্ট থেকে যদি অ্যালার্জি হয় তার অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ আমাদের নাও অ্যাভেলেবেল হতে পারে। সুতরাং ফুড হ্যাবিটে আসার আগে, এটাকে নেওয়ার আগে আমাদের ওই সবগুলো বিবেচনা করার প্রয়োজন রয়েছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এটা ফুড হিসাবে আসার জন্য একটা প্রসেস হয়ে আসতে হবে, মানে যদি সমুদ্র থেকে ফুড হিসাবে কালেকশন হয়, তারপর সেটা যদি একটা গ্রুপ আর কি তাকে প্রসেস করে, তারপরে সেটাকে ফুড হিসাবে মার্কেটে আনে, তাহলে এটা চলতে পারে। কিন্তু এইরকম বাজারে আস্ত অক্টোপাস একটা নিয়ে আসা হয়েছে, তা কেটে বিদেশে যেখানে অক্টোপাস প্রচুর পাওয়া যায় বা সাধারণ ফুড হ্যাবিটেতে রয়েছে, সেখানে অক্টোপাস ফুড এসব লিটারেচারে পাওয়া যায় প্রচুর, কিন্তু আমাদের গ্রাম যে বাংলার জীবনে যেখানে সমুদ্র অনেক দূরে, সেখানে অক্টোপাস খাবার হিসাবে নিতে গেলে হয় প্যাকেট ফুড যা আর কি প্রসেসড হয়ে আসছে, কোনো একটা ফুড এজেন্সি তার দায়িত্ব নিচ্ছে, সেটাই ফুড হিসেবে আসা উচিত। এরকম ওপেন মার্কেটে এটা আসাটা সহজ নয় আর কি। সমুদ্রের কোনো শুধু অক্টোপাস বলেই নয়, সমুদ্রের কোনো বিশেষ জীবকে যদি এরকম গ্রাম বাংলার মেলাতে নিয়ে আসতে হয়, তাহলে যেহেতু ইন্টারেস্টিং মেলায় দেখানোর জন্য ঠিক আছে, হতে পারে, কিন্তু এইটা যদি মানুষের ফুড হ্যাবিটে এসে জায়গা করতে চায়, তাহলে তো সমুদ্রে যেখানে ধরা হয় সেই জায়গায় যেতে হবে। আমি নিজে মেরিন ফিশারিজের বায়োলজিতে বহুদিন কাজ করেছি, সেখানে এই ধরনের অর্গানিজমগুলো আর কি, যেগুলো এই সেফালোপড আর কি, এই অক্টোপাস, সেপিয়া, ললিগো, এরা আমাদের বাংলাদেশে আমাদের কোস্টাল লাইনে ফুড হিসাবে এখনও পর্যন্ত সেরকম কোনো
যারা আর কি ইজি অ্যাভেলেবেল, সমুদ্রের পাড়ে যারা থাকে তাদের কাছে তো অ্যাভেলেবেল, তারা এখন ফুড হিসাবে এখনও পর্যন্ত অ্যাকসেপ্ট করেনি। এবং করেনি এটা মেইন কারণ হচ্ছে সমুদ্রের পাড়ে যেগুলো পাওয়া যায় সেগুলো আকারে খুব ছোট, তাদের মাংসের পরিমাণ খুব কম, এবং অথচ যে ডিপসি থেকে যে ফিশিং আছে তাতে কিন্তু বড় বড় সাইজের আসে। দেখেছি দক্ষিণ ভারতের বেশ কিছু আর কি বিজনেসম্যান তারা আমাদের এখানে এসে এজেন্সি করে ওই ট্রলিং সেন্টার যেগুলো দীঘা, মোহনা বা শঙ্করপুরে যেগুলো রয়েছে আর কি ডিপসি ট্রলিং হয়, সেগুলো থেকে তোমার এগুলো সংগ্রহ করে বিশেষ এজেন্ট দিয়ে একদম সমুদ্র থেকে যখন ধরছে। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা একটু খুব ইন্টারেস্টিং, যারা আর কি ট্রলিং করে, যারা 2 দিন 3 দিন ধরে একদম পুরো ডিপসিতে গিয়ে ট্রলিং করে আবার ফিরে আসে, তারপরে এসে এখানে অকশন ইয়ার্ডে এসে মাছগুলো ছেড়ে বিক্রি হয়, এসব হয়। ওই যারা থাকে আমাদের কালেকশনের জন্য, রিসার্চের কালেকশনের জন্য আমরা ওদেরকে অ্যাকোয়ারিয়াম দিয়ে দিতাম ছোটো ছোটো, তাতে ওরা লাইভ অনেক ইন্টারেস্টিং স্পিসিস ধরে এনে দিত। সেটা স্টাডির জন্য সম্ভব, কিন্তু এই ধরনের ইকোনমিক পারপাসে বা মানুষের খাবার জন্য যদি ওই ধরনের জিনিস আনতে হয়, তাহলে আবার একটা আলাদা একটা সেক্টর তৈরি করতে হবে যারা এই ফুডটাকে ধরবে, এই ফুডটাকে খাবার হিসাবে মার্কেটে আনবে। সেটা কিন্তু আমাদের বেঙ্গলে এখনও পর্যন্ত ওই কিছুটা এক্সপোর্টের জন্য আমি 90s-এ ওখানে ছিলাম, তো ওই সময় ছিল, তারপরে নিশ্চয়ই ইমপ্রুভ করেছে একদিনে কিছুটা, কিন্তু একদম গ্রামে এসে পাওয়া যাবে এটা অবস্থা এখনও হয়নি। আর তাছাড়া হচ্ছে এর স্পিসিসের সংখ্যা খুব কম, ওটা আমি প্রথমে বলিনি, যেহেতু 8খানা মাত্র সেফালোরা স্পিসিস ওয়েস্ট বেঙ্গল কোস্টে পাওয়া যায়, আমি ফার্স্ট রেকর্ড করেছি, আমার পাবলিকেশন রয়েছে। তো এখন লিটারেচার স্টাডি করলেও পাওয়া যাবে, সেগুলো দেখতে পাবেন যে খুব কম স্পিসিস পাওয়া যায়। সেগুলো যদি ফুড হ্যাবিটে কনভার্ট হয়ে যায় তাহলে তো আমার ওয়েস্ট বেঙ্গল কোস্টে আর পাওয়াই যাবে না। অ্যাটলিস্ট এই হ্যাবিটেটটা ওরা ছেড়ে যাবে, এখানের কালেকশন যদি ফুড হিসাবে কনভার্ট হয়ে যায়, কারণ মানুষ জানেই না খাবার, তাতেই এরকম মাত্র 8টা স্পিসিস। আর যদি এবার খাবার শিখে যায় তাহলে তো অক্টোপাসের মাত্র 2টো স্পিসিস আমার সময় জানা ছিল। যদি এবার অক্টোপাস তো কল্যাণীর ফুড ফেস্টিভ্যালে পাওয়া গেল, সুতরাং এবার যদি সেটা খাবার হিসাবে চলে আসে তাহলে তো ওখান থেকে অক্টোপাস ধরার জন্য ওরা পাবে, দাদন পাবে, যা আর কি জেলেরা করে আর কি, আগে থেকে টাকা নিয়ে নেয়, তারপরে ওই ট্রলারে পিছন ঘুরে যা উঠে সেগুলো নিয়ে এসে বাজারে দেয়। তো এটা তাহলে এমন একটা বাজার তৈরি হবে যে বাজারটা ফুড সাপ্লাইও ঠিকমতো দিতে পারবে না, অথচ রিস্ক ফ্যাক্টর হিসাবে ফুডটাকে এনেও ফেলবে। এবার যে বিকল্প যদি এটাকে করা যায় যে হ্যাঁ এটা ভালো খাবার হিসাবে, কিন্তু এর কোনো আমি দুর্নাম করছি না, যদি ওর টক্সিক এরিয়াটা বাদ দেওয়া যায় তাহলে এটা সত্যি উঁচু মানেরই খাবার, কারণ এর মধ্যে এমন ধরনের নিউট্রিশন আছে যেগুলো কিন্তু আমাদের পরিবেশে কি এখনো এতটা উঁচু মানের খাবার প্রয়োজন আছে? যারা ছোটবেলা থেকে বিভিন্নভাবে মানুষ হয়েছে, যেই আমাদের এই ক্লাইমেটে মানুষ হয়েছে, এটা এই সংলগ্ন নই, এই না ফুড হ্যাবিট হিসাবে এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় বলেছেন। সেটা হচ্ছে যে খাবার কিন্তু আমরা একদিন কোনো বই পড়ে শিখিনি, খাবার কিন্তু আমরা অভ্যেস থেকে একদম মানুষের যে বিবর্তন হয়েছে সেই বিবর্তনের মাধ্যমে খাবার এসছে। সেই জন্য দেখবেন এক একটা এলাকায় এক একটা খাবারের প্রাধান্য রয়েছে, এখনও রয়েছে। বাংলাদেশের লোকরা একরকম খাবার খায়, একই ফুড হয়তো, কিন্তু তার ফুড হ্যাবিটের প্যাটার্নটাই অন্যরকম। হ্যাঁ, আবার এই পশ্চিমবঙ্গের লোকরা একরকম খাবার খায়, এরকম সব প্রতিটি প্রদেশে বা প্রতিটি ডিস্ট্রিক্টে পর্যন্ত খাবারের আলাদা আলাদা রয়েছে। কারণ হচ্ছে ওইখানে যা পাওয়া যায় তার উপরে নির্ভর করেই ফুড হ্যাবিট ডেভেলপ করে। এখানে যেটা সমুদ্রের পাড়ে পাওয়া যায় সেটাও যদি সাধারণ গ্রামের 150 কিলোমিটার দূরের কোনো গ্রামে যদি ফুড হ্যাবিট হিসাবে চলে আসে তাহলে একটা ভয়ানক কাণ্ড হয়ে উঠতে পারে। মানে ওই ফুড নিয়ে যে কৃত্রিম ব্যবসা, সেই ব্যবসা যে বেজে উঠতে পারে, যেটা আর কি মানুষের স্বাস্থ্যকে একদম ভয়ানক জায়গায় নিয়ে যাবে। কেন কৃত্রিম খাবারের যে কী প্রভাব আমরা এখন জানি, এমনি প্যাকেট ফুড নিয়ে আমরা খুব ত্রস্ত, যে কবে প্যাকেট হয়েছে বা তার মধ্যে প্রিজারভেটিভস ঠিক মতন দেওয়া হয়েছে কিনা, বা সেই প্রিজারভেটিভসগুলো স্বাস্থ্যকর কিনা। হ্যাঁ, কারণ যেই খাদ্য কেউ বাগান থেকে তুলে নিয়ে এসে আমরা শাক তরকারি বা তোমার মুরগি গ্রামের বা বাজার থেকে একটা মুরগি নিয়ে এসে কেটে খাওয়া, এটা
আর সাপ্লাইয়ের যে জিনিসটা বরফ হয়ে ঘুরে আসছে সেটা কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। এটার মধ্যে বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা 100 ভাগ বেশি। যে কোনো সময় একবারে ফুড পয়জনিংয়ে পুরো এলাকা তছনছ হয়ে যেতে পারে। সেই জিনিসটা কিন্তু এখানে আমরা ইনভাইট করছি। যে খাবার এখানে পাওয়া যায় না, যে খাবার এখানে শুধু নয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফুড হ্যাবিটের মধ্যেই নেই, সেটাকে যদি আমরা ফুড হ্যাবিট হিসাবে ইনভাইট করি তাহলে কিন্তু এর জন্য যথেষ্ট একাডেমিক স্টাডিজ অ্যান্ড প্র্যাকটিস এক্সপেরিমেন্ট এগুলো করার পরেই দায়িত্ববান কোনো ফুড সাপ্লাইয়ের থ্রু দিয়েই এটা আসা উচিত। এটা এইভাবে আসাটা একেবারেই ভয়ানক ব্যাপার। শঙ্কর তালুকদার, আমি জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে 35 বছর রিসার্চ করেছি। এখন আমি অবসর জীবনযাপন করছি। গ্লোবাল প্রজেক্টে আমি বিশ্বের 21টা দেশের সঙ্গে জয়েন্টলি কাজ করেছি, বিদেশে অনেক ল্যাবরেটরিতেও কাজ করেছি। তো এই মেরিন বায়োলজি আমার ইন্টারেস্টিং সাবজেক্ট। আমি প্রফেসর রতনলাল বহুচারীর সঙ্গে আমার জয়েন্ট প্রজেক্ট ছিল। দীঘাতে মেরিন অ্যাকোয়ারিয়াম তৈরি করেছি, সেখানে বসে বহুদিন কাজ করেছি। আর এইটা যেহেতু এই অক্টোপাস নিয়ে এসছে, এটা আমার পিএইচডি টপিক ছিল। অক্টোপাস, সেপিয়া, ললিগো, এরা আমার সেফালোপড বায়োলজি হিসাবে আমার পিএইচডি টপিকই ছিল। সেগুলো নিয়ে অনেক গভীর গবেষণা রয়েছে। তো সেই জন্য এই প্রসঙ্গে একটা সোশ্যাল অ্যাওয়ারনেসের সুযোগ পেয়েছি বলে দুটো কথা বললাম আর কি। সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে কোনটা? এই অক্টোপাস খাওয়া। ও, এবং এটা ফাস্ট ফুডের একটা পরিণত হচ্ছে পরবর্তীকালে। এর একটা এটা ঠিক কথা যে আমাদের খাদ্যবস্তু থেকে অনেক প্রোটিন যৌগ বা ফ্যাট যৌগ যেগুলো ক্যান্সার তৈরি করতে সহায়তা করে, কিন্তু অক্টোপাস সম্বন্ধে আমি কিছু জ্ঞান নেই, আমি এখন বলতে পারছি না। তবে এগুলো চট করে মানে সামুদ্রিক মাছ যেগুলো তারা আয়োডিন বেশি থাকে, যেমন পমফ্রেট, এগুলো খাওয়া যায়, বহুদিন পরিচালিত আছে। এটা নতুন যেটা হচ্ছে এটা পরীক্ষা নিরীক্ষা না করে বলা উচিত না, খাওয়াও উচিত না আমার মনে হয়। বিকাশ দে, কি করেন? আমি নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের বিশেষ কর্মী। আচ্ছা, আপনি কি মনে করেন যে অক্টোপাস খাওয়া এবং এটা একটা সামুদ্রিক প্রাণী, এটা আগামী দিনে খাদ্যাভ্যাসে তৈরি করা হচ্ছে, আগামী দিন বিভিন্ন মেলা ও অনুষ্ঠানে অক্টোপাসকে খাওয়া হচ্ছে, তো এইটা পরিবেশের পক্ষে কতটা খারাপ হতে পারে এবং কতটা মানব জীবনেও এটার খারাপ প্রভাব পড়তে পারে? এই মুহূর্তে আমি চারিদিকেই দেখছি একটা অক্টোপাস খাওয়ার একটা হুজুগ ক্রমবর্ধমানভাবে বেড়ে চলেছে। মেলা এবং নানান শপিং মলের যে বিশেষ হোটেলগুলো থাকে সেই হোটেলগুলোতে এই অক্টোপাস খাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে এবং তরুণ প্রজন্মের মধ্যে একটি উৎসাহের সঙ্গে চলছে ব্যাপারটা। কিন্তু আদপে দেখতে গেলে আজকে যেটা শুরু হচ্ছে সেটা ভবিষ্যতের অন্ধকারের দিক। কারণ এতে একটা অক্টোপাস খেলে মানুষ হয়তো সেই মুহূর্তের একটু কোনো নতুনত্বের উদ্ভব বা নতুনত্বের মাংস যেমন কেউ খায়নি, নতুনভাবে খেলে যেমন ভালো লাগে, তার স্বাদের পরিবর্তন ঘটছে, কিন্তু এতে একটা ইকোলজিক্যাল ব্যালেন্সের ভবিষ্যতে ক্ষতি হতে পারে। কারণ অক্টোপাসও ক্রমশই যে সমুদ্রে প্রচুর পাওয়া যায় বা এ সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে কিছু না জানলেও তবুও বলতে পারি মাছ যেভাবে চাষ করা যায় অক্টোপাস সম্ভবত সেইভাবে এখনও চাষ করা যায় না। সুতরাং সেই অক্টোপাসকে যদি আমরা সামুদ্রিক প্রাণী হিসাবে তাকে তুলে এনে আমরা যদি এতভাবে খেতে শুরু করি এবং বিশেষভাবে সকলের মধ্যে এটা ছড়িয়ে পড়ে, তাহলে অক্টোপাসও আস্তে আস্তে অনেক বিলুপ্ত প্রজাতির মধ্যে, যেমন তিমি কিছু প্রজাতি আমাদের মধ্যে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এরকমভাবে অক্টোপাসও বিলুপ্ত হয়ে যাবে এবং ভবিষ্যতে ইকোলজিক্যাল যে ব্যালেন্স আমাদের পৃথিবীর আছে সেই ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হবে বলেই আমার বিশ্বাস। আচ্ছা, আপনি কি মনে করছেন মানব শরীরে এটা গেলে এর ক্ষতিকারক হতে পারে? ক্ষতিকারক হতে পারে, এই মুহূর্তে যা আমরা খবর পাচ্ছি তাতে অক্টোপাসের নানান রকম প্রজাতি থাকে। কিছু প্রজাতির মধ্যে অ্যালার্জেটিক
একটা শরীরের মধ্যে রিয়াকশান হয় এবং এই অ্যালার্জেটিক রিয়াকশানের এখনও পর্যন্ত অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ কোনো আবিষ্কার হয়েছে বলে আমরা জানি না। সেইখান থেকে সেই দিক থেকে দেখতে গেলে আমাদের মনে হয় যে অক্টোপাস যদি ঠিকমতো পর্যবেক্ষণ করে বা ঠিকমতো প্রসেসিং করে না খাওয়া হয় তাহলে এই অ্যালার্জি আমাদের মানব শরীরে ক্ষতি করবে এবং ভবিষ্যতে এই যে মানব জীবনের ক্ষতি হবে এবং ড্রাগ যেহেতু আবিষ্কার হয়নি সুতরাং আমরা কি করে প্রতিরোধ করব সেটাও একটা চিন্তার বিষয়। প্লেট আছে। আচ্ছা, এটা কি পিস পিস করে দেবে? এটা কি হবে, ফ্রাই হবে? ভাই হবে না, একটা হবে আপনার ফ্রাই স্টাইলে, একটা কোরিয়ান স্টাইলে হবে। আচ্ছা। So well, I also have tried octopus. I have tried it from a seafood counter. It was a bit chewy, কিন্তু প্রিপারেশনস অনুযায়ী অক্টোপাসের টেস্ট ভালো লেগেছে আমার। অ্যান্ড আমি অক্টোপাস খেয়ে আমার অনেক ফ্রেন্ডসে রেফার করেছিলাম, আমার চেনাশোনা অনেকজনকেই বলেছিলাম এটা ট্রাই করার জন্য, যেহেতু এটা একটি ইউনিক প্রিপারেশনস, তো তাদেরও ভালো লেগেছে। দ্য থিং ইজ দ্যাট আমরা নতুন কিছু ট্রাই করছি, ঠিক আছে, উই নিড সাম ডিফারেন্ট টেস্ট, বাট দ্য ডিসঅ্যাডভান্টেজ ইজ ডক্টররা অনেক সময় প্রেসক্রাইব করেন যে যাদের ডাইজেশন ক্ষমতা কম তাদের ক্ষেত্রে এটা ডাইজেস্টিভ থিং নয়, এবং কোনো সময় অ্যালার্জির ধাত যাদের আছে তাদের কিন্তু এটা অ্যালার্জির এফেক্ট করতে পারে।